বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে পেয়েছেন আমার ভাই বসে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন, এবং আমার ডানের পেয়েছেন সাংবাদিক এস.এম. রাশিদুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমার যেটা বোঝার বা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে নির্বাচনী একদিকে আশাবাদ দেখছি আমরা, নির্বাচনী ট্রেনে বিএনপি উঠে পড়েছে, একটা আবহ তৈরি করতে পেরেছে নির্বাচনের, যে অনিশ্চয়তাটা বিএনপির এই প্রার্থিতা ঘোষণার আগে ছিল। কিন্তু একই সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন নিয়ে জটিলতা, জামাতের দাবিতে যে অনড় থাকে এবং তারা বলছে যে তারা ঢাকাকে অচলও করে দিতে পারে, এবং জামাত বিএনপির যে বৈরিতা এখন যে পর্যায়ে গিয়ে ঠেকেছে, এবং সেই সঙ্গে আওয়ামী লীগও ইতিমধ্যেই কর্মসূচি এটা ঘোষণা করেছে। এই প্রথমবারের মতো তারা বড়, তাদের ভাষায় আর কি, বড় কোনো কর্মসূচি ঘোষণা করলো। তো সব মিলিয়ে আসলে কি মনে হচ্ছে, নির্বাচনটি কি অনিশ্চয়তার দিকে যাচ্ছে, না এখান থেকে আসলে এটা সাময়িক কিছু? ধন্যবাদ জলিল ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতাদের তৃতীয় মাত্রার। আসলে আপনার যে কথাগুলো, তিন চারটা প্রশ্ন একসঙ্গে আর কি, তার ভিতরে মূলত যেটা হচ্ছে আমাদের মূল টার্গেট হচ্ছে নির্বাচন। যেভাবেই হোক, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে আমাদের নির্বাচন অনুষ্ঠিত করা বর্তমান সরকারের দায়িত্ব। এবং এই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এই কথাটা কিন্তু অনেক 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 চেষ্টার পর কিন্তু এই কথাটা সরকার প্রকাশ করেছেন। যদিও এর আগে বলেছেন ডিসেম্বর থেকে আর জুলাইয়ের ভিতরে, জুনের ভিতরে, কিন্তু এখন একটা নির্ধারিত টাইম হয়েছে। তারপরেও আপনি যেটা বললেন যে এই জামাতে ইসলাম সহ আরও তার সাথে আরও কয়েকটি কিছু দল এবং আমাদের নতুন সংগঠন এনসিপি, তারা সহ কিন্তু এই নির্বাচনের কথা বলছে। তারাও একটা শক্ত অবস্থান নিয়েছে যে জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট কিছু থাকতে পারবে না। এই যে বিষয়গুলো, এইগুলোতে কিন্তু মানে তারা বলতেছে জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না। এবং জামাত ইসলাম বলতেছে যে এই গণভোট আগে হইতে হবে। এবং কিছুদিন আগে এনসিপিও কিন্তু এই গণভোটের পক্ষে ছিল, এখনও যে পক্ষে নাই সেটা নয়। তারা বলতেছে যে যেটা এই নির্বাচনের দিনও হইতে পারে, আগেও হইতে পারে। এখন আবার সেটা হতে এই কারণেও হতে পারে যে এনসিপির সঙ্গে বিএনপি এক ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছে, সে কারণেও হতে পারে। হ্যাঁ, এরকম অনেক শোনা যায়, পত্রিকায় খবরও আসছে এরকম, যে তারা কি চাচ্ছে, কিভাবে কি আলোচনা, কিন্তু তারা তো এটা সম্পূর্ণভাবে এটাকে প্রত্যাখ্যান করেছে। এবং এটা প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং প্রেস রিলিজ দিয়ে কিন্তু এটার প্রত্যাখ্যান করেছে। তারপরেও আমরা বিভিন্নভাবে শুনতে পারি যে তারা একটা আলোচনায় আছে, এখনও আলোচনার টেবিলে আছে, তারা আলোচনা চালিয়ে যাচ্ছে পর্দার আড়ালে। ঠিক তেমনিভাবে কিন্তু আমরা যেটা মাঝে মাঝে শুনি, কিন্তু এই একটা আলোচনায় আছে। তারাও কিন্তু চাচ্ছে, তাদের যেটা একটা মনে হচ্ছে আর কি, বিভিন্নভাবে শোনা কথা, তারা কিন্তু চাচ্ছে যে এই মানে এই শেখ হাসিনার যে একটা পলিসি ছিল যে সরকারের থেকে বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল, সরকারের থেকে বিরোধী দল, এরকম একটা প্রক্রিয়াও কিন্তু চায় জামাত, এরকম একটা শোনা যায়। এখন তারা এই ধরনের কিছুও চায়। এখন যে সময়টা আমাদের হাতে আছে, সেই সময়টার ভিতরে কিন্তু অনেকগুলো কাজ আমাদের করতে হবে, সরকারের অনেক কিছু করতে হবে। কিন্তু সাধারণ মানুষের ভিতরে, এবং এটা আমি মনে করি, আমি যা দেখি যেটা আর কি, আপামর মানুষ, সাধারণ নাকি আপামর মানুষের ভিতরে, সব ধরনের, সব শ্রেণীর মানুষের ভিতরে কিন্তু এই নির্বাচন নিয়ে একটা উৎকণ্ঠা আছে, সন্দেহ আছে যে এটা আদৌ হবে কিনা। তা এখন এটার যে আদৌ হবে কি হবে না, এটার নিশ্চয়তা দিবে তো সরকার, যে সরকার বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, তিনি দিবেন এই নিশ্চয়তা। কিন্তু প্রেস সচিব কিন্তু প্রায়ই বলতেছেন যে নির্বাচন এই হবে, কেউ আটকাইতে পারবে না, পৃথিবীর শক্তি নাই, এইগুলো কিন্তু কথা মানে বিশ্বাসযোগ্য কথা না। কারণ ওনার কথাগুলো এইভাবে বলা, প্রেস সচিব পৃথিবীর কোনো শক্তি আটকাইতে পারবে না, এরকম কথা কিন্তু গ্রহণযোগ্য না। উনি বলতে পারে যে আমরা মানে এটা অন্যভাবে বলা যায়, নির্বাচন হবে, আমরা বদ্ধপরিকর। হ্যাঁ হ্যাঁ,
তো এখনও কিন্তু গত 2-1 দিন আগে সব প্রতিদিনই কিন্তু এই ধরনের কথা উনি বলতেছেন। এখন যেটা রিসেন্টলি উনি আরেকটা কথা বলতেছেন, যেটা গণভোটের ব্যাপারে উনিও কিন্তু একবারে না করতেছেন না, যেটা সরকারের সিদ্ধান্ত। যেটা বললেন যে খুব দ্রুতই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত সরকার দেবে। এখন সরকারের কাছ টেবিলে যদি চলে যায়, সরকার তো দিছিল যে রাজনৈতিক দলের ভিতরে যে আপনারা এক সপ্তাহ সময় দিয়েছিল, আপনারা 1 সপ্তাহ সময় দিয়েছে, এর ভিতরে আপনারা এই বিষয়টা নির্ধারণ করেন। এবং বিএনপি আবার জামাতের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে রাজি নয়। না, বিএনপি তো অলরেডি স্টেটমেন্ট জানাই দিচ্ছে যে আমরা এই ব্যাপারে আলোচনা করতে রাজি না, এবং আমরা এই নির্বাচনের দিনই আমরা এই গণভোট চাই একসাথে। ঠিক আছে, কিন্তু এনসিপিও কিন্তু এই কথাটা ইদানিং বলছেন যে নির্বাচন হোক আর আগে হোক, আমাদের কোনো আপত্তি নেই, সরকার যেটা ভালো মনে করে। সেখানে যদি কি বলবেন সেটা তো আর আমরা জানি না। কারণ সরকার যদি এখানে গণভোট আগে চায়, তাহলে কিন্তু সময়টা খুবই 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 একটা মানে নাজুক সময়। এখানে যদি বিএনপি যেটা চাইতেছে, এবং বিএনপি হচ্ছে বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ দল, এবং বিএনপি আপনি যেটা বললেন যে রাজপথে যদি জামাতের সাথে আমরা মানে যদি লড়তে হয়, মানে অর্থাৎ জামাত যদি পক্ষে থাকে আমাদের বিপক্ষে, মানে আমরা তো বিপক্ষে, কারণ বিভিন্ন দলের নেতারা তো সংঘর্ষের কথা বলছেন, যে এরকম বলতেছেন সংঘর্ষের কথা। এটা তো সংঘর্ষের কিছু না। সংঘর্ষ তাদের দাবি নিয়ে তারা রাজপথে থাকবে, আমাদের দাবি নিয়ে আমরা রাজপথে থাকবো। আমরা তো 16 বছর 15 বছর 17 বছর তো রাজপথেই ছিলাম, এখনও আছি। তো এটা নিয়ে কিন্তু সরকারই আমার মনে হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব আছে, সরকারের সদিচ্ছার অভাব আছে। এই যে জনমনে যে সন্দেহটা সৃষ্টি হচ্ছে, এই সরকারের বিভিন্ন আচরণে, বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু এই জিনিসগুলো মনে হচ্ছে। এবং আমি মনে করি যে সরকার এই দ্রুত এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবেন, এবং আমাদের আপামর অর্থাৎ সকল শ্রেণীর মানুষের ভিতরে যে একটা উৎকণ্ঠা যে এই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে কিনা, এই বিষয়টা আরও পরিষ্কার করা দরকার বলে মনে করি। জি, ধন্যবাদ। মিস্টার রাশিদুল ইসলাম, একই বিষয় আপনার কাছে আমার জানবার, কিন্তু একই সঙ্গে আমার প্রশ্ন, আওয়ামী লীগ জামাতকে খুব কাছাকাছি চলে এসেছেন কর্মসূচির ধরন ধারণ, বক্তব্যের ধরন ধারণ, পাশাপাশি কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্য কি দুটো পক্ষের একই কিনা? ধন্যবাদ জিল্লু ভাই। আমি শাহিন ভাইয়ের আলোচনার সূত্র ধরে আমি কথা বলতে চাই, তারপরে আপনার প্রশ্নের উত্তর দিব। দেখুন জিল্লু ভাই, আমরা বিএনপি নমিনেশন ডিক্লেয়ার করার পরে আমার কাছে মনে হয়েছে যে আমরা নির্বাচনের একটা ট্রেনে উঠে গেছি। সেই ট্রেনটি মসৃণ কিনা এটা একটা প্রশ্ন। আপনি যদি দেখেন যে গণভোট বা ট্রেনের দুর্ঘটনায় কিন্তু অনেক অসংখ্য মানুষের জীবনহানির ঘটনাও ঘটে, সেটা সত্য। আমি বলছি যে আপনি যদি দেখেন যে গণভোট বা জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেটাকে নিয়ে আমরা দেখেছি যে জামাতের নায়েবে আমির তাহের সাহেব উনি কিন্তু বলেছেন যে হাঙ্কি ভাঙ্কি চলবে না। একটি প্রোগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উনি বলেছেন যে গণভোটের যে বিষয়টি, এটি কিন্তু আমাদের যে এক্সিস্টিং যে কনস্টিটিউশন, বিদ্যমান যে সংবিধানে কোথাও নাই। তার মানে আমরা বুঝছি যে দুইটা দল একটা মুখোমুখি অবস্থায়। আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের একটা সংকটের জায়গা এখানেই, এই ছাড়া আরও অন্য কোথাও খুব বেশি সংকট আছে বলে আমার মনে হয় না। এখন দেখুন, এই যে দুইটি রাজনৈতিক দলের কথা বলছি, এনারা কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগের যে অপশাসন বা এক ধরনের ফ্যাসিজমের বিরুদ্ধে তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে। তাদের কিন্তু আসলে একটু উদার মন নিয়ে, মানে কোনো সংকটের জন্য আমরা না পড়ি, তারা সংকটে পড়া মানে পুরো জাতি কিন্তু এখন সংকটে পড়বে, এবং নির্বাচনটাকে যদি কোনো অনিশ্চয়তার মুখে আমরা ঠেলে দিই, সেটা কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি করবে, শুধু ওই দুটি রাজনৈতিক দল না, পুরো জাতিকে। আর দেখুন, এখানে সরকারের যে বিষয়টা, আমার কাছে মনে হয়েছে যে সরকার একটি নির্বাচন করতে চায়, সে বিষয়ে আন্তরিক। আপনি যদি দেখেন যে সরকার প্রধানের যদি বক্তব্য শোনেন, আমি কিন্তু জিলু ভাইয়ের সাথে আগেতেও বলেছি যে আমার কাছে মনে হয় ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাবে, এবং আমার সেই ধারাবাহিকতায় চলছে। এখন দেখুন সরকার কতটা শক্তভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারছে, এটা একটি প্রশ্ন। এটি অবশ্য নিশ্চয়ই অ্যানালিসিস করার মতো একটি বিষয়। আর আরেকটি বিষয় দেখুন জিল্লু ভাই, যখনই কোনো বিষয় সংকট তৈরি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আমরা দেখেছি যে সরকারের প্রধান যিনি আছেন, বিশেষ করে উনি তো এই যে ঐক্যমত্য কমিশনেরও চেয়ারপারসন, তো ওনাকে কিন্তু এখন উদ্যোগ নিয়ে এই সংকটটাকে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে, কারণ আপনি জানেন যে 1 সপ্তাহ বা সীমিত সময়ের একটা সময় দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলো যেন নিজেদের মধ্যে আলোচনা করে
একটা সমাধান বের করে বা কীভাবে ঐক্যমতে আসতে পারে। আমার কাছে মনে হচ্ছে সেইটা হয়তো সম্ভব হবে না, আরও 2-1 দিন হয়তো সরকার সময় দিবেন। এবং আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনি বলেছেন যে এটা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যদি কোনো ঐক্যমত্যে আসতে না পারে সরকার এটাকে তখন সরকার এই বিষয়টি নিয়ে দেখবে। আমার মনে হয় সরকার হয়তো রাজনৈতিক দলগুলোকে আবারও বসবে এবং একটা সমাধানের চেষ্টা করবে। আমরাও ইতিবাচকভাবে মানে আশাবাদী থাকতে চাই যে সরকার সেই সমাধান জন্য করতে পারে। আরেকটি বিষয় আপনি যেটি আরেকটা বিষয় আমি বলবো যে রাজনৈতিক দলগুলোকে কিন্তু জিলু ভাই যদি রিজিড থাকে যে আমাদের হাঙ্কি মাঙ্কি করলে চলবে না বা এটা সংবিধানে নাই, এইভাবে কিন্তু রিজিড থাকলে তো আসলে সমাধান হবে না। আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোকে এখানে উদার হতে হবে। আর আপনি যেটি বলছিলেন যে আমি বললাম যে জামাত বিএনপি আওয়ামী লীগের কর্মসূচিও কাছাকাছি সময়ে না, দেখুন আমার কাছে একটা জিনিস মনে হয়েছে জিলু ভাই, আমি কিন্তু গ্রামের ছেলে, আমি আমার গ্রামের সঙ্গে আমার খুব যোগাযোগ। তো আমি দেখেছি যদি আমার গ্রামকে কেন্দ্র করে বা আমার এলাকাকে আমার যে সংবিধানের যে ওই সংসদে যে আসন সেখানকার যদি চিন্তা করে আমি দেখেছি যে বিএনপি এবং জামাত দুই দলই কিন্তু আওয়ামী লীগের ভোটারদের টানার একটা কৌশল ইতিমধ্যে তারা কিন্তু তাদের সেই স্ট্র্যাটেজি বলেন তারা কিন্তু শুরু করেছে। এখন আমার কাছে মনে হয় জামাত এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আওয়ামী লীগের যারা ভোটার বা আওয়ামী লীগের যারা হচ্ছে আপনি যদি বলেন যে একজন ইউপি চেয়ারম্যান বা স্থানীয় নেতা, আমার কাছে কেন জানি মনে হয়েছে এবং আমার যে অঞ্চলে বাড়ি ওই অঞ্চলে যশোর সাতক্ষীরা ওই অঞ্চলে কিছুটা হলো জামাত কিন্তু শক্তিশালী। আমার কাছে মনে হয়েছে যে ওখানে বিএনপির তুলনায় জামাতের দিকে ঝুঁকছে আওয়ামী লীগের অনেক মানে লোকাল নেতারা। তো এটা জামাতের একটা কৌশল হতে পারে, আমি জানি না যে হয়তো ভোটের একটা কৌশল হতে পারে। কিন্তু আমি বলছি যে রাজনৈতিক কর্মসূচি যেটা তারা 11 তারিখ 13 তারিখ কাছাকাছি সময়ে এবং 11 তারিখ তো জামাতের 1-2 নেতা বলেছেন যে তারা দরকার হলে তাদের দাবি না মানা হলে এর মধ্যে তারা ঢাকা অচল করে দেবেন। আবার আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন বলি আর হরতাল বলি সেগুলোর নেচারও তো আমরা আমাদের অতীত অভিজ্ঞতা আছে। এই কর্মসূচি নিয়ে খুব বেশি অরিড না, আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগ এই কর্মসূচি দিয়ে খুব বেশি যে রাস্তাঘাট অবরোধ করে একটা বিশৃঙ্খলা করতে পারবে সে শক্তি বা জনগণের যে সমর্থন সেটা তারা পাবে বলে আমার কাছে একেবারেই মনে হয় না। কারণ এর আগে আমি দেখেছি আওয়ামী লীগের কিন্তু এই ধরনের কর্মসূচির আড়ালে তো এনআরকি তৈরি করা সম্ভব, সেটা সম্ভব, কিন্তু এবং সেটা মোকাবেলার প্রস্তুতি সরকারের সেরকম খুব আছে সেটা তো আমাদের জানা নেই। এবং ইভেন গত জুলাই আগস্টে যে অস্ত্র লুট হয়েছে বিভিন্ন থানা থেকে সেটাও তো সরকার এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। না, সরকারের দেখেন সরকারের পারফরমেন্সে অনেক ব্যর্থতা আছে, কিন্তু সরকারের আন্তরিকতায় ঘাটতি আছে এটা আমি মনে করি না। আরেকটি বিষয় যে আমি বলবো যে এই যে বিএনপি বলেন জামাত বলেন বা যেসব রাজনৈতিক দল এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল যারা সংগ্রাম করেছে তাদেরকে কিন্তু এখন আসলে আপনি যদি রিজিট থেকে যদি অ্যানার্কিক তৈরি করার সুযোগ করে দেন সেটা ঠিক হবে না, এবং রাজনৈতিক দলগুলোকে এখানে আসলে রিথিঙ্ক করতে হবে। জি, রাশেদ ভাই যেটা বললেন যে ওনার এজামশনটা বললেন, উনি আশাবাদী যে ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাবে, তো সেটা আসলে সবাই দেশের মানুষ কিন্তু একটা চাচ্ছে। কারণ তবে কেমন নির্বাচন সেটা একটা মুখ্য বিষয়, যে এটা কি 14, 18, 24-এর ধারাবাহিকতার একটা নির্বাচন না এতদিনের যে মানুষের আকাঙ্ক্ষা মানুষ ভোট দিতে পারেন এটা ভালো একটা নির্বাচন বাংলাদেশের মানুষ দেখবে। সেটাই আমি বলতেছি যে এখন আশাবাদী মানুষ একটা সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন। এখন এখানে নির্বাচনের মাঠে যদি আমরা নির্বাচনী আমেজ আমরা একা একা তৈরি করি এবং নির্বাচনের মাঠে যদি আমরাই থাকি, যেটা অতীতে আমি বলতে পারি যে এরকম 15 বছর কিন্তু এভাবেই গেছে, মাঠে কিন্তু পত্রপত্রিকায় টেলিভিশনে বক্তৃতায় উত্তাপ, কিন্তু আসলে মানে নির্বাচনী যেটা আসল নির্বাচন যেটা জনগণের মাঝে যেটা সেটার কোনো উত্তাপ কোনোদিনই উপলব্ধি করতে পারেনি এই দেশের মানুষ গত 15 বছর। এখন কিন্তু এটার জন্য কিন্তু মানুষ মুখিয়ে আছে। তা এখন এই নির্বাচনটা যেটা জিলু ভাই বললেন, যেটা যদি প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়, নির্বাচনটা যদি একপেশা হয়ে যায়, নির্বাচনে যদি সরকারের ভূমিকা সঠিকভাবে রাখতে না পারে, তাহলে কিন্তু এই নির্বাচন এই জনগণের কাছে কিন্তু আবার ওই হাসির পাত্রে পরিণত হবে এবং এটা সারা দুনিয়াতে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। তো এইখানে যে বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে যে এই যে আপনার জিলু ভাই বললেন যে জামাতের কর্মসূচি বা
এই আপনার এই আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ, এখন তো আর আওয়ামী লীগ বলা যায় না, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির সাথে অনেকটা মিল আছে। এটা কিন্তু জামাতের কিন্তু এটা অনেকটা এটা আজকে নতুন না, এটা কিন্তু তাদের এই আচরণ কিন্তু আজকে নতুন না। আপনি যদি সেই পিছনে যান একটু, সেই 96 সনে দেখবেন এই ধরনের কর্মসূচি তারা অনেক করছে, ঠিক আছে। এখন যেহেতু এটা নিষিদ্ধ, তারা ওপেন হয়তো নাও বলতে পারে, কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নেতারা বা কর্মীরা জামাতের দিকে ঝুঁকতেছে, এখানেও কিন্তু একটা অন্য ইকুয়েশন আছে, অন্য রকমের আপনার অঙ্ক আছে। তো এইগুলো সরকারের চাইতে আমাদের দলীয়ভাবে যদি এইভাবে আমরা মোকাবেলা না করতে পারি, বা দলীয়ভাবে যদি আমরা এইগুলো জিনিসগুলো উদ্ঘাটন করে আমরা সঠিক তথ্যটা যদি না পেতে পারি এবং মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে এইভাবে নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু নির্বাচনে গ্রহণযোগ্যতা অনেকটা কমে যাবে। আর এই নির্বাচন মানেই তো প্রতিদ্বন্দ্বিতা। সেই প্রতিদ্বন্দ্বিতা কীভাবে হবে সেটা সরকারেরও যেরকম দায়িত্ব, দলগুলোরও সে দায়িত্ব। এখন দলের ভিতরে যে আপনার অবস্থানগুলো, এই যে বললাম যে জামাতে একদিকে আছে, আমরা একদিকে আছি। আবার এনসিপি যদিও তেমন কোনো বড় দল বলে এখন ওইভাবে তারা এখনো রেজিস্ট্রেশনও হয়নি, রেজিস্ট্রেশনই হয়নি, তারা মাত্র কলি ফুটছে, তো কলি নিছে, ফুটবে কলি। তো সেখানে কিন্তু তাদের কিন্তু এরকম অবস্থান বাংলাদেশে নাই, সারা দেশে। এখন তারপরেও তারা কিন্তু একটা কিংস পার্টি হিসেবে আবির্ভূত হয়েছে, ঠিক না? তো অনেকটা কিংস পার্টি। তা এখন এটা তো সরকারের অনেকেই বলে, আমরাও দেখি যেটা সরকার মদতপুষ্ট, এগুলো বিভিন্নভাবে মানুষ আলোচনা করে, সমালোচনা করে। তো এখন এইভাবে যে নির্বাচনটা, যেটা জিল্লুর ভাই বলতেছেন যে আমি তো দেখি না, তা এখন জিল্লুর ভাইয়ের চশমা দিয়ে দেখে না, আমার চশমা দিয়ে তা আমি কী দেখবো? জিল্লুর ভাই তো সারা বাংলাদেশ দেখতেছে, এবং সারা দিনই ওনার কাজই হচ্ছে, উনি একজন মানে না স্বনামধন্য সাংবাদিক। উনি খালি তৃতীয় মাত্রা নিয়ে ব্যস্ত না, ওনার আরও অনেক, উনি একটা বিশাল সংগঠনের নেতৃত্ব দেয় ওনার। আমার ভুলও হতে পারে, বাট আমি আমারটা বলি না, ভুল বলতেছি না, আমি বলতেছি যে আপনার চশমা তো অনেক ফোকাস, তাই না? অনেক ফোকাস, কারণ আপনার কাছে সারা দেশেরই খবর সময়ে সময়ে আসতেছে, সারা দেশের সাথে আপনার যোগাযোগ, আন্তর্জাতিকভাবে আপনার যোগাযোগ। কিন্তু এই যে বিষয়টা যেটা বললো যে আমার রাশেদ ভাই, যে এই যে জামাতের নেতারা ওনারা এরকমই মানে হয়ে গেছে গা, মানে কি বলে, তারা এখন ফাঙ্কি স্টাইল হয়ে গেছে গা, যে কি হাঙ্কি পাঙ্কি বিভিন্ন রকমের এই সমস্ত ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করতেছে। তার মানে তারা খুবই হোস্টাইল হয়ে গেছে গা, তাই না? মনে হচ্ছে তারা খুব হোস্টাইল হয়ে যাচ্ছে। কিন্তু রাস্তায় যদি নামে, তাহলে কিন্তু সেখানে কিন্তু যত বলুক, যে জেলু ভাই বলুক বা আপনি বলেন বা যে বলুক, যে জামাতের কাছে টিকতে পারবো না, এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। কারণ আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে এবং আমরা যখন আমাদের অস্তিত্বের চিন্তা করব, তখন কিন্তু এগুলো মানে ধূপে টিকবে না। আমরা একটা বড় ইস্যু রাশেদুল ইসলাম, যে এই নির্বাচনটা আসলে কতটা শান্তিপূর্ণভাবে হবে। কারণ আমি যদি কতগুলো বিষয় আপনার সামনে আনি, যে আমি অস্ত্র উদ্ধারের কথা বললাম, অস্ত্র উদ্ধার হয়নি, প্রচুর অস্ত্র বাইরে আছে। আমরা যদি স্থানীয় সরকার উপদেষ্টা তার যে বক্তব্য বা তার যে কর্মসূচি, ইদানিংকালে কত 1800 না 1500 যুবককে তৈরি করছেন, কারাটে প্রশিক্ষণ, সরকারি অর্থে অস্ত্র প্রশিক্ষণ, এবং তার যে মাইন্ডসেট, তিনি এর আগে কয়েক মাস আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে জুলাই আগস্টের অভ্যুত্থানে যদি 5 তারিখে কিছু না হতো, তাহলে তারা অস্ত্র তুলে নিতেন। তো সেই অস্ত্র আসলে কোত্থেকে আসতো, সেটা একটা বড় প্রশ্ন। জামাত একদিকে, জামাতকে সবাই চেনেন, অন্যদিকে আওয়ামী লীগ আরেকদিকে, অন্যদিকে বিএনপির তার অভ্যন্তরীণ যে এত আর্লি নমিনেশন দেয়, অনেক অ্যাসপিরেন্ট আছেন, এবং অভ্যন্তরীণ যে কোন্দলের ইস্যু, এবং ইতিমধ্যেই দেখেছেন দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। চট্টগ্রামে গোলাগুলি হয়েছে, রাউজানে একজন মারা গেছেন, ক্যান্ডিডেট পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছেন। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি বেশ কয়েক মাস আগে একবার বলেছিলেন যে পুলিশই তো এখনও তৈরি হয়নি, নির্বাচন কীভাবে হবে। আবার এই কথাও তিনি বলেছেন যে এখন তো নির্বাচন হলে, কয়েক মাস আগের কথা, খুব বেশি সময়ের আগে না, ব্যালট বক্স ছিনতাই হয়ে যাবে।
সো আমরা তো আগে দিনের ভোট রাতে দেখেছি, এখন কি একদিনের ভোট আগের দিন দিনের বেলায় দেখব কি না, অনেক রকমের প্রশ্ন। এবং ব্যালট বক্স ছিনতাইয়ের কথা কিন্তু রাজনৈতিক দলগুলোও বলছে। সো আসলে কেমন ধরনের, আপনি যেখানে আশাবাদী বলছেন, তা আমি কি ধরনের নির্বাচন, নাকি নির্বাচন এটা হলেই হলো, দিনটা পার করতে পারলেই হলো, ফলাফল একটা হয়ে গেল? নির্বাচন একটু হলে ডেফিনেটলি না, দেশের মানুষের তো প্রত্যাশার যে একটা এবং প্রেস সেক্রেটারির কথা যেহেতু এখানে আলোচনার মধ্যে এসছে, তিনি কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বলেছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন এই নির্বাচন শুধু চ্যালেঞ্জপূর্ণ নেই, যে কোনো সময় বড় যে কোনো ধরনের আঘাত আসতে পারে। এবং সেটাও তো একটা বড় শঙ্কার বিষয় বা উদ্বেগের বিষয়, যে প্রধান উপদেষ্টা দেশের সরকার প্রধান বলেন যে বড় আঘাত আসতে পারে, তো না বুঝে শুনে নিশ্চয়ই বলেননি। না, সেটা দেখুন, আপনি যদি দীর্ঘদিন একটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিলেন, এবং আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল, তো আওয়ামী লীগের এখন কাজটা কি? এখন কাজ হচ্ছে একটা দেশে একটা অ্যানার্কি তৈরি করা, নির্বাচন যাতে না হয়। আমার মনে হয় আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, উনি এটাকে মিন করে হয়তো বলেছিলেন যে আওয়ামী লীগের এক ধরনের অপতৎপরতা রয়েছে। মানে আওয়ামী লীগ এখন পোটেনশিয়াল থ্রেট তাহলে? না, ডেফিনেটলি আওয়ামী লীগের তো দেখেন, আওয়ামী লীগের ইন্ডিয়াতে কি পরিমাণ আওয়ামী লীগের লোকজন আছে, তাদের কাছে টাকা আছে, তাদের তো একটা নেটওয়ার্ক আছে, দেশের মধ্যেও আছে, তো এটা তো একটা ডেফিনেটলি থ্রেট। আরেকটি বিষয় দেখেন না, দেখুন জিলু ভাই, আমার কাছে মনে হয় যে আপনি যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি বা আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে জামাত বা এনসিপির কর্মসূচিকে যদি মেলান, এবং সেটা যদি আসলে জামাতের কর্মসূচি এনসিপির কর্মসূচি যদি আওয়ামী লীগের কাছাকাছি হয়, সেটি কিন্তু খুব দুঃখজনক হবে। কারণ এটা তো আমরা দেশের মানুষ কিন্তু এখন চায় না এটা। আপনি যদি আমাদের মানে জুলাই আগস্টের যে বিপ্লব, যে রক্তঝরা যে বিপ্লব, এই বিপ্লব তো আসলে একটা জন আকাঙ্ক্ষা আছে, এবং একটা বড় আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা একটা ভালো নির্বাচন পেতে চাই। তো সেই জায়গায় যদি আপনি জামাতের কর্মসূচি যদি আওয়ামী লীগের সাথে কোনো কারণে মিল দেখেন, বা এনার্কি তৈরি করার একটা আমরা যদি সেরকম একটা দৃষ্টিকোণ থেকে সেরকম কিছু দেখতে পাই, সেটা কি খুবই দুঃখজনক হবে। এই জন্য আমার কাছে মনে হয় যে ওই কোনো হাঙ্কি ওই কাছাকাছি কর্মসূচি, তো এটার আবার একটা সুবিধা দুই পক্ষই হয়তো নিতে পারে, অ্যাডভান্টেজ আর কি। সেটা হচ্ছে যে জামাত কিছু করলো আওয়ামী লীগ বলবে এটা জামাত করেছে, বা জামাত কিছু করে বলতে পারবে আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিতে পারবে, আওয়ামী লীগ জামাতের উপরে চাপিয়ে দিতে পারবে, কাছাকাছি করার একটা সুবিধাও আছে। না, সেটা জানেন, জামাতের বিরুদ্ধে যেমন অনেকেরই অভিযোগ আছে যে যদি এই সরকার যদি আরও বেশ কিছুদিন থাকে বা নির্বাচনটা যদি বিলম্বিত হয়, তাহলে জামাত যে পাওয়ার এনজয় করছে এখন, মানে সরকারের স্টেক হোল্ডার বলা হচ্ছে, তাহলে পাওয়ার এনজয় আরো 2 মাস পাওয়ার এনজয় করবে, এবং তাদের ঘর গোছাতে আরো সুবিধা হবে। হ্যাঁ, এখন ঘটনা হয়েছে যে এটা তো দেশের মানুষ চায় না। এখন জামাত কিন্তু আলটিমেটলি রাজনৈতিকভাবে এতে সুবিধা করতে পারবে না। আমার কাছে মনে হয় জামাতের প্রতি কিন্তু যাই বলেন, জামাতের এক ধরনের এখন স্বর্ণযুগ চলছে, সেটা শুধু যে পাওয়ার এনজয় করেন। আমার কাছে মনে হয়েছে ওভারঅল যদি দেখেন যে জামাতের যে ভোটের রেশিও আগে যেটা ছিল, জামাতের ভোট কিন্তু অনেক বেড়েছে। এই জন্য আমার অবজারভেশন আর কি। কিন্তু আমার কাছে মনে হয় এই যে একটা ইতিবাচক একটা দৃষ্টিকোণ মানুষের, বা ইতিবাচক একটা অ্যাজামশন মানুষের মানে জামাতের প্রতি, এটা কিন্তু থাকবে না। এবং আমার মনে হয় জামাত সেই জিনিসটা বুঝবে। আরেকটা বিষয় যে এনসিপির আমার কাছে, আপনি এনসিপির মানে একজন নেতার কথা বললেন, মাননীয় মন্ত্রী উপদেষ্টা, উনি, আমার কাছে মনে হয় না এইগুলোর কোনো বাস্তব ভিত্তি আছে, এবং এইগুলো আসলে নির্বাচনকে খুব বেশি প্রভাবিত করতে পারবে, এটা আমার কাছে মনে হয় না। আরেকটি জিনিস দেখেন, ওই যে প্রেস সচিবের একটা বিষয় আমি বলি, যে উনি মাঝে মাঝেই বলছেন যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। এটা আমার কাছে মনে হয়, আপনি জানেন যে সারাদিন কিন্তু আমার কাছে অন্তত প্রতিদিন 20 জন লোক জিজ্ঞাসা করে যে আসলে কি ইলেকশন হবে। এই যে জনমনে এক ধরনের মানে বিভ্রান্তি বলেন, বা মানে এক ধরনের জানার বিষয়, আমার কাছে মনে হয় এইটা মানুষকে এক ধরনের আস্থার মধ্যে নিয়ে আসা, হয়তো ওই কারণে উনি বলার চেষ্টা করেন যে পৃথিবীর কোনো শক্তি নাই। আর আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের যে সাম্প্রতিক সময় কি বলেছে, যে নির্বাচন এই মানে ডক্টর ইউনূসকে বলেছে যে উনি একজন রাজাকার, ওনার অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তো এটা তো আওয়ামী লীগের কৌশল হবেই। আওয়ামী লীগ তো এখন আসলে দেশের মানুষের কাছ থেকে বিতাড়িত হয়েছে। এখন মানুষের কাছে যদি তারা রাজনৈতিকভাবে ফিরে আসতে চায় বাংলাদেশে, তাহলে তাদের এইগুলো করতে হবে। কিন্তু এইগুলোকে যদি আমরা এখন মোকাবেলা শুধু সরকার না, আমার মনে হয় রাজপথের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও কিন্তু এই জায়গায় কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে বিএনপিরও অনেক, আমার কাছে মনে হয়েছে যে জিল্লু ভাই এটা বলতে কেমন মানে মনে হবে যে বিএনপিরও যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে, বিএনপি তো অনেক যোগ্য মানুষ ছিলেন, তাদেরও কেউ হয়তো বলার চেষ্টা করছে যে নির্বাচন জনমনে সন্দেহ আছে। আমি বলছি যে ওভারঅল কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিবেশী ভারত, হ্যাঁ, তাদের প্রতি আমাদের অনেক ক্ষোভ আছে, অসন্তোষের যৌক্তিক কারণও আছে। কিন্তু এত বড় প্রতিবেশী হিসেবে তার সঙ্গে যে ধরনের একটা এনগেজমেন্ট আমাদের দিক থেকেও রাখা দরকার ছিল, অবশ্যই তাদের দিক থেকেও থাকা দরকার, সেখানে একটা বড় ঘাটতি। এবং সাম্প্রতিককালে দেখছেন যে আমাদের বর্ডারে তাদের কিলিংয়ের ইস্যুর বাইরেও তারা তাদের নিরাপত্তা জোরদার করতে
এটা তাদের কোনো রাজনৈতিক নেতারা এখন বলছেন যে বাংলাদেশ সরকার আসলে যেটা করছে প্রফেসর ইউনূস সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, এবং সবকিছু মিলিয়ে এই নির্বাচনের দিকেও তাদের একটা বড় নজর। এবং ওনারা কিন্তু নির্বাচনটাকে বলছেন যে ইনক্লুসিভ একটা নির্বাচন হতে হবে বাংলাদেশে। জিলু ভাই, আমার কাছে যেটা মনে হয় এই ইনক্লুসিভ নির্বাচনের কথা আগে বলেন, আগে কখনো বলেন। এবং এই ইনক্লুসিভ নির্বাচনের কথার অর্থই হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দিতে হবে, আমার কাছে যেটা মনে হয় আর কি। তো সেইটা আপনি দেখেন যে বাংলাদেশে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এবং বাংলাদেশে পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে তারা একদম পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এবং আপনি যেটি বলছিলেন যে 14, 18 বা 24-এর মধ্যে ইলেকশন আগামীতে হবে কিনা, মানে আওয়ামী লীগ যে এই ইলেকশনগুলো করেছে, এবং আমার মনে হয় না যে আওয়ামী লীগ এই মুহূর্তে যদি আপনি একেবারে ধরে এনে বলেন যে ইলেকশন করেন, এটা আমার কাছে মনে হয় না, আমি জানি না, তবে এটা এই সুযোগটা তাদের এই মুহূর্তে দেওয়া ঠিক কিনা। আরেকটি বিষয় যা দেখুন, আপনি শাহিনবাগে একটা প্রশ্ন করছিলেন যে 14, 18, 24-এর মতো ইলেকশন হবে কিনা। আমি এই জায়গায় একটু দ্বিমত পোষণ করি আপনার সঙ্গে, যে দেখুন ওই সময় কিন্তু শেখ হাসিনা নিজে প্রধানমন্ত্রী থেকে এবং তার যে ফ্যাসিজম সেটাকে কিন্তু দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং ওইভাবে ইলেকশন করেছিলেন। এখানে কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকারকে দেখেন কেউ বলে যে এটা জামাতের সরকার, আবার কেউ বলে এটা এনসিপির সরকার, কেউ বলে বিএনপির সরকার। তার মানে আমার কাছে মনে হয় না যে ডক্টর ইউনূস কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করবে নির্বাচন সময়ে, এবং একটি ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সেই সক্ষমতা কতটুকু আছে। আমরা দেখেছি 5 আগস্টের পরে অনেক দুর্বলতা দেখেছি, সেই জায়গাগুলোতে সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে, এটা তো বিকল্প নয়। বাট নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে না, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আমি ওই অর্থে আমি বলবো যে আছে, এটা মনে হয় না আমার কাছে। জি, শাহনুরুল কবির শাহীন। আমাদের আপনি রাশিদুল ভাই যেটা বললো যে আওয়ামী লীগের বিষয়টা, আওয়ামী লীগের বিষয়টা কিন্তু ওই সাধারণ মানুষের ভিতরে কিন্তু ওই আগ্রহটা নাই। কিন্তু আওয়ামী লীগ যে নির্বাচনে আসতে হবে বা নির্বাচনে তাদের পার্টিসিপেট করতে হবে, এই বিষয়টাকে নিয়ে কিন্তু সাধারণ মানুষের ভিতরে তেমন কিন্তু আমি দেখি না যে তাদেরকে নিয়ে ইলেকশন করতে হবে। কিন্তু আপনার একটা সচেতন মহল যেটা আছে তাদের ভিতরে একটা এই ধরনের একটা রিয়াকশান আছে যে আওয়ামী লীগকে নিলে হয়তো ভালো হবে বা এটা বলতেছে। কিন্তু সরকার এবং দেশের মানুষের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে কিন্তু আওয়ামী লীগ নিয়ে তেমন কোনো উৎসাহ আমি দেখি না। আর আওয়ামী লীগে যারা সমর্থক আছেন, আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকদের বিভিন্ন রকমের আওয়ামী লীগ আছেন, তাদের ভিতরে তো একটা আগ্রহ থাকতেই পারে। এবং আওয়ামী লীগের সাথে যেটা ওই যে বললেন যে জামাতের যে একটা সম্পৃক্ততা, এটা কিন্তু অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। এটার একটা তাদের একটা মানে এটা তাদের একটা পলিসি হইতে পারে। এখন এই যে আপনার নির্বাচনে যেটা আপনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা উনি নিজেই বলেছেন যে নির্বাচন বন্ধের জন্য যে কোনো সময় আক্রমণ হইতে পারে। তো এটা তো একটা উনি হচ্ছে দেশের সবচেয়ে মানে দায়িত্বশীল ব্যক্তি বর্তমানে, উনি আমাদের প্রধান উপদেষ্টা। ওনার মুখ থেকে যে এই কথাটা যেহেতু আসছে, নিশ্চয়ই এটার কিছু পিছনে কারণ আছে। সেই কারণগুলো কিন্তু আমরা আর ব্যাখ্যা পাই না। আর কারণগুলো এটার পিছনে যে এটা এরকম একটা আক্রমণ হইতে পারে, আক্রমণের জন্য আমাদের কি মানে করা উচিত বা কি করলে আমাদের হবে, এই ধরনের কিন্তু কোনো ওই কথা পর্যন্তই রয়ে গেছে। কিন্তু এটা নিয়ে যে অ্যাওয়ারনেস, যে আমাদের ভিতরে একটা সচেতনতা তৈরি করা বা জনগণের ভিতরে একটা সচেতনতা তৈরি করা, এটা নিয়ে পরে কিন্তু আর এটা নিয়ে কোনো আলোচনা বা কিছু হয় নাই। পাশাপাশি আপনার যে অস্ত্র উদ্ধারের কথা বললেন, যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো কিন্তু মানে তেমন অল্প কিছু অস্ত্র রিকভারি হয়েছে। এখন এই অস্ত্র কোথায় গেল? এই অস্ত্র কোথায় গেল? যদি দেশে থাকে, দেশের ভিতরে থাকলে তো এই অস্ত্র উদ্ধারের তো ওই ধরনের কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। যেরকম ধরেন আপনার চিটাগাং একটা ঘটনা ঘটে গেল এই কয়েকদিন আগে, যে আমাদের প্রকাশ্যে ঢুকে একটা র্যালির মধ্যে। হ্যাঁ, সেটাই তো, যে একটা র্যালির মধ্যে ঢুকে সে ঘটনা ঘটায় আবার নিশ্চিন্তে সে চলেও যেতে পারছে। এখন এই ধরনের ঘটনা তো আরও যে ঘটবে না, এবং এই ধরনের ঘটনা আরও অনেক ঘটার কথা শুনি আমরা। তো এইভাবে তো নির্বাচন আপনি কিভাবে, হ্যাঁ, যে আমরা শুনি যে প্রার্থীরা কিন্তু এরপর অনেক সতর্ক হয়ে গেছে, কারণ হয়তো এখন তারা সন্ধ্যার পরে বাইর হওয়া তাদের জন্য একটা
চিন্তা, আপনি যেরকম বললেন আপনাদের এলাকা বা এদিকে চিটাগংয়ের বা বিভিন্ন জায়গাতে এরকম মানে সমস্যা আছে যেগুলো, এখানে তাহলে এই নির্বাচনটা আপনি কিভাবে এইভাবে আপনার এই যে গত 1 বছরে তো এক রাউজানেই আপনার পলিটিক্যাল কিলিং হচ্ছে 16টা 12 মাসে। তো এইটা পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আগে যেটা বললেন যে আগে তারা ওই যে 3-4টা নির্বাচন তারা ডামি নির্বাচন করে 14তে বিনা ভোটে 154 জন, 18তে আপনার দিনের ভোট রাতে, 24-এ হলো আমি ডামি। তো এই ব্যাপারে কিন্তু তারা কোনোদিন কথা বলে নাই, তাই না? তারা কোনো কথা বলে নাই। ইদানিং তারা বলতেছে যে একটা ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন। তো এটার পিছনে তো ওই যে আপনি যেটা বললেন যে অবশ্যই একটা তাদের উদ্দেশ্য আছে, অবশ্যই একটা তাদের বিষয় আছে যে বাংলাদেশে তাদের যে অবস্থানটা, যেটা আপনি বললেন যে সরকারের সাথে একটা দূরত্ব তৈরি করা বা ই করা, দূরত্ব হইতেই পারে, কিন্তু এটা দূরত্বটা আবার আমাদের বর্তমান এই মানে বর্তমান বিশ্বে আমাদের সকলের সাথে সকলের একটা মানে সম্পর্ক ভালো হোক খারাপ হোক রাখা। এই যে আমেরিকার সাথে চায়নার অত কিছু হইতেছে, অনেক কিছু হইতেছে, কিন্তু তাদের কিন্তু আবার একটা আন্ডারস্ট্যান্ডিংও আছে। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করলে কিন্তু জিল্লুর ভাই যেরকম বলতেছেন যে আমি জিল্লুর ভাইয়ের সাথে কিন্তু দ্বিমত করতে পারি না যে আমি নির্বাচন দেখি না, ঠিক না? তো এই বিষয়গুলো যত দ্রুত আমাদের কাছে আসবে সমাধানের জন্য, আমরা যখন দেখব যে আমাদের কাছে মানে ভিজিবল হবে যে অস্ত্র উদ্ধারের জন্য একটা পরিকল্পনা হয়েছে, এইভাবে অস্ত্র উদ্ধার চলছে, হ্যাঁ, এইভাবে সন্ত্রাসী ধরার জন্য যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, সন্ত্রাসী ধরার জন্য কোনো কিছু কিন্তু আমরা ভিজিবল পাচ্ছি। হ্যাঁ, এখন পর্যন্ত তো ওই যে ডিসি নিয়ে বিতর্ক চলছে, প্রশাসনে কারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন সেটা নিয়ে নানা রকমের বিতর্ক চলছে। ইলেকশন কমিশন এখন পর্যন্ত কতখানি সেটেল, মানে একটা দলের দাবির প্রেক্ষিতে তাকে একটা নির্বাচনী প্রতীক, সেটা কলি ঢুকি হোক আর যেভাবেই হোক, সেই সিদ্ধান্ত দিতে হলো। এটা তো ইলেকশন কমিশন কখনো একটা দলের দাবির প্রেক্ষিতে কোনোদিনই অতীতে করেনি, করতে পারে। এনসিপি তো বহুদিন যাবৎ বলতেছে এই ইলেকশন কমিশন নিরপেক্ষ না, এবং এখানে গণিমতের মাল এর মতো আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত সব ভাগ করে নিয়েছে। দেখুন ভাই, এনসিপির কিন্তু হচ্ছে ইলেকশন কমিশনের বিষয়ে অভিযোগ কি, যে ইলেকশন কমিশন বিএনপি পন্থী আর কি, বিএনপি পন্থীর লোকজন ওখানে। আমি ওভারঅল বলছি, কিন্তু দেখেন যে জামাত আবার বলছে যে এখানে বিএনপির লোকজন, আবার বিএনপি বলছে জামাতের লোকজন, মানে আমি বলছি যে ওভারঅল না, কিন্তু আর এইরকম একটা সরকার যে খুব বেশি একটা পলিটিক্যাল সরকারের মতো শক্তিশালী হবে বিষয়টা তো তা না। না, বিএনপি জামাত তো আপনার নির্বাচন কমিশনকে মানে বলতেছে না যে এটা নিরপেক্ষ না, তাই না? না, ঠিক না, জামাতও বলতেছে না যেটা নিরপেক্ষ না, বিএনপিও বলতেছে না নিরপেক্ষ না, কিন্তু শুধু এনসিপি বলতেছে। কিন্তু এটার পিছনেও তো একটা কারণ। আমার মনে হয় হচ্ছে এই শুধু সরকারেরকে যদি দায় চাপিয়ে না চাপিয়ে, আমার মনে হয় আমি যেটা বলার চেষ্টা করেছি যে বিএনপি বা জামাত, এই দুইটি বড় রাজনৈতিক দল যারা হচ্ছে এই দীর্ঘদিন নির্বাচন থেকে দূরে ছিল, নির্যাতিত হয়েছে, যাদের পরিবার ছাড়া থাকতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে, আমি বলছি যে আপনাদের কিন্তু এই সময়টায় আমরা একটা সন্ধিক্ষণের মধ্যে আছি, এটা যদি মিস করি আসলে কিন্তু একটা সংকটের মধ্যে চলে যাব। সেই সংকটটা শুধু রাজনৈতিক দলগুলোর জন্য না, মানে বিএনপি জামাতের জন্য না, দেশের মানুষের জন্য। এই জন্য আপনাদের একটু খোলা মনে কথা বলতে হবে, উদার হয়ে কিন্তু একটা সলিউশনে আসতে হবে। এখানে সরকার কতটুকু করতে পারবে সেটা আমিও বুঝি, জিল্লু ভাইও জানাই। সরকার জাহামরি কিছু করে দেবে, এটা জোর করে কিছু করে দিতে পারবে সরকারের তো কিছু আপনার বিষয় যেরকম জুলাই সনদ নিয়ে যে আপনার দীর্ঘ আপনার বহু মাস, এখন তো যে জুলাই এনসিপির তো আবার ওই গণভোট নিয়ে যাই বলুক, জুলাই সনদের আদেশ তারা এটা বাস্তবায়ন করতে এবং সেই আদেশ দেখে তারা ওখানে স্বাক্ষর করবে, সেটাও বলছে। কিন্তু আমার মনে হয় এই জায়গাগুলো হয়তো একটা মিনিমাইজ হয়ে যাবে। এখন গণভোটের বিষয়টা জামাত যেহেতু একটা আরও কয়েকটা রাজনৈতিক দল সহ তারা মাঠে এক ধরনের উত্তাপ ছড়াচ্ছে, কিন্তু হ্যাঁ, আবার বিএনপিও কিন্তু এটা, বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী যদি স্পষ্টভাবে, আমি প্রোগ্রামটাতে ছিলাম, স্পষ্ট উনি বলেছেন যে এটা যেহেতু বর্তমান সংবিধানে না, এটা গণভোটের কোনো ইয়েই নাই, এটা গণভোট পরবর্তীর বিষয় আর কি। সো এই যে একটা রাজনৈতিক উত্তাপ রয়েছে তো মাঠে, আমি বলছি এখানে শুধু সরকারকে দায় চাপালে হবে না। এখানে সরকার কি, আমার আপনার সবার সরকার, বিএনপির সরকার, জামাতের সরকার আর কি, তাই না, এনসিপির সরকার। সো এই সলিউশনটা আমার মনে রাজনৈতিক দলগুলোকে উদার হয়ে আসতে হবে। নাহলে এই যে সংকট, আপনি যদি এই নির্বাচনটাকে একটা অনিশ্চয়তার মুখে ঢেলে দেন, একটা মানে ঝুঁকির মধ্যে ফেলে দেন, তাহলে আমার মনে হয় সেটা দেশের জন্য খুবই খারাপ হবে। বিএনপি যে প্রস্তাবটা দিয়েছে সেটা হচ্ছে যে
ভোটের দিন, জাতীয় নির্বাচনের দিন এটা একসাথে। এবং আমার তো মনে হয় এটা তো এটাতে রাজি, শুধু জামাত এবং কিছু ইসলামিক দল ছাড়া এটা তো যৌক্তিক। এটা তো বিএনপি যেটা বলছে সেটা তো যৌক্তিক, কোনো বিতর্ক নাই। কারণ জামাত যেটা বলতেছে যেটা আগে হইতে হবে, কেন হইতে হবে সেটা কারণ কি? খুব আগে হলে আমি তো মনে করি বিএনপিও কাজটা ঠিক করেনি, কারণ এই 48টা পয়েন্ট নিয়ে গণভোটের দাবি এটাও একটা অযৌক্তিক দাবি। আমি মানে অবৈজ্ঞানিক বিষয় আর কি আমার কাছে মনে হয়। আপনি 48টা বিষয়ে তো উনি 40টা একমত হতে পারেন, 8টা ভিন্ন মত থাকতে পারে, আমার 47টা একমত হতে পারে, একটা ভিন্ন মত থাকতে পারে। এটা তো একটা কোনো হতে পারে না আপনি জুলাই সনদকে সমর্থন করেন কি করেন না, ইয়েস নো। কারণ মানুষের তো প্রতিটা বিষয়ে একটা ভিন্ন মত থাকতে পারে, তো আপনি সেটা কিভাবে? সেটাই তো আপনার এখানে তো এই বিষয়টা মানে সরকার থেকেই এটা অপোজ করে দেওয়া উচিত ছিল আগেই। আমার মনে হয় সরকারের জায়গা থেকে জেলু ভাই যেটা সরকারের সমালোচনা যদি করি, এই যে না এখন কি তাহলে আমি একটু আবার জাস্ট একটু পেছনে ফিরে যাই। আপনার স্মরণ থাকবার কথা যে বেশ কয়েক মাস আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো আপনারা কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন, পরে অন্য কিছু হলে আমাদেরকে দায় দিতে পারবেন না, এবং দেশের স্বাধীনতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তিনি কিন্তু এই কথা বলেছিলেন, আপনার স্মরণ থাকবার কথা। এবং এখন জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্যের নামে একটা জিনিস প্রডিউস করলো, কিন্তু আসল জায়গায় দেখা যাচ্ছে যে এখন একেবারে ঐকমত্য তো অনেক দূরের কথা, একদম দা কুমড়া সম্পর্কে পরিণত হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে। ওদিকে সরকার এখন কোনো দায় নিচ্ছে না যে এটা আপনারা রিজলভ করেন, না হলে আমরা চাপিয়ে দিব। চাপিয়ে দেওয়াটা তো কারো না কারো পক্ষে, অন্যরা সেটা মানবে কি? জটিলতা তো বাড়লো। আমি দেখি না মনে হয় যে এই যে 9 মাস যাবত আপনার ঐকমত্য কমিশন কাজ করলো এবং এত বড় একটা জিনিস রেডি করলো, আমি শুনছি যে প্রায় 40,000 পেজ না কত পেজ এটা ডকুমেন্ট হয়েছে। এখন আপনি জুলাই সনদটা যে আইনি ভিত্তি দেওয়া, এই প্রিপারেশনটা আরও আগে থেকে নেওয়ার দরকার ছিল। মানে আমি বলছি যে আপনার এই জুলাই সনদ নিয়ে যে আলোচনা দীর্ঘ 9 মাস, কারণ আইনি ভিত্তিটা কিভাবে দিব এই প্রিপারেশনটাও এই যে একেবারে নির্বাচনের এই সময় নেয় আসে, আমার মনে হয় আরও 5 মাস আগে থেকে এটা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার দরকার ছিল, যেটা আমি মনে করি ঐক্যমত্য কমিশনের এই জায়গায় একটা দুর্বলতা। কারণ এটা যদি আগে থেকে সেটেলড হতো তাহলে কিন্তু এই সময়টা তো আসলে একটা ক্রুশিয়াল টাইম। এখন আমরা সবাই নির্বাচনমুখী থাকতে চাই, এখন যদি এরকম একটা বিষয় নিয়ে এই নির্বাচনটাকে ঝুঁকির মধ্যে ফেলা হয় সেটা আসলে দুঃখজনক এবং সবার জন্য খারাপ হবে। জিলু ভাই, আরেকটা জিনিস আপনার শোর মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, আমি অর্থনীতির ছাত্র, আমি এটা ফিল করি আর কি। আপনি যদি সারা পৃথিবীর পলিটিক্যাল পার্টিগুলোর বক্তব্য, বিবৃতি, তাদের ইস্তেহার, তাদের সারাদিনের যে কর্মসূচি যদি দেখেন, বা দেশের মানে অন্য দেশের আমি বলবো যে রাষ্ট্র যারা পরিচালনা করেন, তাদের কিন্তু মূল থাকে ইকোনমি, মানে আমাদের কিভাবে অর্থনীতিকে তাকে ভাইব্রেন্ট করবে, কিভাবে জব ক্রিয়েশন হবে। আপনি দেখেন এই যে জুলাই যে আন্দোলন, এটি হলো কিন্তু মানে কি, মানে চাকরি পাচ্ছিল না। এই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক দলগুলো খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয় যে তারা ফোকাসড এই জায়গাগুলোতে খুব বেশি ফোকাস রাখে না। এবং আপনার সত্যিকার অর্থে আমার মনে হয় যদি আমরা জব ক্রিয়েশন করতে পারি, যদি আমরা ইকোনমিকে ভাইব্রেন্ট করতে পারি, তাহলে কিন্তু কোনো দেশে অ্যানার্কি আর থাকবে না। এবং এই অ্যানার্কি মনে করেন এই যে গুলিগালাজ করা, এগুলো থাকবে না। আমাদের রাজনৈতিক দলগুলোর ফোকাসড হয় না। আমি আশা করি আগামীতে যে ইলেকশন হবে, ইলেকশনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল তার ইস্তেহারে এই জিনিসগুলোকে বেশি ফোকাসড করবে। সত্যিকার অর্থে এই জিনিসগুলো যদি করতে আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু আমাদের এই টানাপোড়েনের মধ্যে আরও আমরা অনেক সময় পারবো, কয়েক যুগ পার করবো। এই জায়গাগুলোতে আমাদের আসলে ইশতেহার আপনি বিশ্লেষণ কবে করবেন? কারণ ওনারা তো সবাই ইশতেহারটা দেন নির্বাচনের 2-4 দিন আগে, তখন তো ভোটারের পক্ষে বিচার বিশ্লেষণ করার সুযোগ থাকে। আরো আগে দিলে এটা নিয়ে ডিবেট করার সুযোগ থাকে এবং সাধারণ মানুষকে কিন্তু আপনার মতো যারা নাগরিক, মানে আমরা যারা সিভিল সোসাইটি আছে, তাদেরও একটা সুযোগ থাকে এটা দেশের মানুষকে অ্যাওয়ারনেস করা। কারণ ইশতেহারে আসলে এবং আপনি ইশতেহারটা দিলেন, সেই ইশতেহারটা আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা নিয়েও যদি মানুষ যদি এটা নিয়ে এক ধরনের সচেতন না থাকে, তাহলে কিন্তু মানুষের জিজ্ঞাসা করারও থাকে না। এই জায়গাগুলো আমাদের কাজ করার দরকার। এবং জিল্লু ভাইয়ের মতো যারা আছে, যারা সিভিল সোসাইটিকে লিড দেয়, মানে এই ইশতেহারগুলোকে আসলে মানুষের কাছে নিয়ে যাওয়ার দরকার। আমি এটা রাশেদ ভাইয়ের সাথে একমত। এই ইশতেহারটা যদি আমরা অন্তত 1 মাস আগে যদি আমরা প্রকাশ করতে পারি, মিনিমাম করলে সেটা ওয়েবসাইটে দিয়ে দিলে। ইশতেহার আপনি 3 মাস আগে করলেও আমার মনে করি এমন কোনো আরো বেটার। ঠিক আছে, একটা দল যখন ইলেকশন করবে যে আমার আগামী নির্বাচনে, হ্যাঁ নির্বাচনের তারিখ এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনার নির্বাচন ইশতেহারের সঙ্গে তার কোনো সম্পর্ক, তারিখের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। এটা একটা মানে ভালো যুক্তি আমি মনে করি। এবং এটা
কারণ এগুলো নিয়ে ডিবেট হলে মানুষ সচেতন হয় যে কে কি কার পলিসি কার কে কি কি পলিসি করবে। কে কি করতে চাচ্ছে কে কি, এটা কিন্তু একটাই আছে আমাদের, যেরকম আমাদের বিএনপির কিন্তু একটা 31 অলরেডি দফা। 31 দফা, আচ্ছা 31 দফা তো এটা অনেকটা ইশতেহারের মতোই, তাই না? এটা 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 অনেকটা ওটা তো আপনার দলের একেবারে একটা, আপনার দলের নিজস্ব সাংগঠনিক একটা 31 দফা আর কি, কিন্তু ওভারঅল ইশতেহার তো একটা আলাদা জিনিস, এবং এটা নিয়ে আসলে ডিবেট হওয়ার দরকার। না ঠিক আছে, কিন্তু ওটাও আপনার অনেকটা যৌক্তিক 31 দফা। তা এখন যে বিষয়টা হচ্ছে আমাদের এই যে আমরা যে মনোনয়ন বিষয়টা যেটা বললেন আপনারা, ওই মনোনয়নটা অনেকটা কিন্তু আমার মনে হয় যে দিতে বাধ্য হয়েছে, আমাদের বিএনপির মনোনয়নটা কিন্তু দিতে কেন বাধ্য হয়েছে পরিবেশের কারণ। কারণ সরকার কিন্তু ওইভাবে যেটা সরকারের পদক্ষেপ বা বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের মনে হচ্ছে বা মনে হচ্ছিল, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমার ব্যক্তিগত মতামত, যে এটা মনে হচ্ছিল যে এটা যদি আমরা দেই তাহলে নির্বাচনের ফ্লোটা আসবে এবং আমরা যে নির্বাচনমুখী হইতেছি এই বিষয়টা দিয়ে সরকারকে একটা চাপ সৃষ্টি করা, ঠিক আছে, সেই চাপ সৃষ্টি করা, এবং এই মনোনয়নটা কিন্তু এইভাবেই কিন্তু এটা মনোনয়ন প্রকাশ করা হয়েছে, ঠিক না? তা এখন এখানে মনোনয়ন নিয়ে কিন্তু আপনার কিছু বললেন, যেটা কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হচ্ছে, তো এগুলো তো হইতেই পারে, কিন্তু তারপরেও এই বিষয়গুলো নিয়ে আমাদের যেমন কোথাও কোথাও তো আপনাদের প্রার্থীরা মানে বলেছেন যে মনোনয়ন পাননি মানে এখন পর্যন্ত, যে তিনি নির্বাচন করবেন, যেমন লক্ষ্মীপুরে আশরাফুদ্দিন নিজান। হ্যাঁ, অনেকেই ঘোষণা দিতেছেন যে দিতে পারেন, যেরকম আমি মনোনয়ন পাই নাই, কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমি তো যে 5টা ক্রাইটেরিয়াতে মনোনয়ন দেওয়ার কথা, সেখানে আমার দৃষ্টিতে আমি কোনোটাতেই মানে পিছে নাই, কিন্তু আমাকে কেন দেওয়া হলো না কি হলো না সেটা তার ব্যাখ্যা তো আমি চাই নাই, বা চাইলে নাও পাইতে পারি, কিন্তু এখানে এইসব এরকম বিষয় নিয়ে অনেকগুলো ঘটনা হয়তো বা আসছে যেখানে অনেক বিতর্ক সৃষ্টি করছে। তা আমি আশা করব যে আমাদের মাননীয় মহাসচিব তো বলছেন যে এটা হচ্ছে প্রাইমারি, যেটা আমরা পরবর্তীতে আরও এটা মানে চুলচেরা বিশ্লেষণ করে আবার একটা চূড়ান্ত মনোনয়নের জন্য যখন দেওয়া হবে, সেটা নর্মালি মনোনয়নটা দেওয়া হয়তো অল্প কয়েকদিন আগে নির্বাচনের, মানে শিডিউল ঘোষণার পরে, তা সেইভাবেই হওয়া উচিত ছিল, কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো দল বা অন্যান্য বড় দলগুলো কিন্তু তাই করে সাধারণত, কিন্তু এটা কিন্তু একটা পরিস্থিতির কারণে কিন্তু এটা করতে হয়েছে। আমার ধারণা যে এটা সামনে অনেক সংযোজন বিয়োজন হবে, এবং যারা যোগ্য আছে, যাদেরকে যোগ্য থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে তাদেরকে মানে দেওয়া হয়নি, হয়তোবা তাদেরকে আবার ইনক্লুড করা হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। একটা জাস্ট অন্য প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে মনোনয়ন দেয়া হচ্ছে এবং জামাতকেও মনে হচ্ছে তারাও জোটবদ্ধ নির্বাচন করবে, বিএনপিও জোটবদ্ধ নির্বাচন করতে চাইছে, এনসিপি কার সঙ্গে যাবে এখনো সিদ্ধান্ত নেয়নি বা একক করবে কিনা, কিন্তু এবারে আরপিওতে একটা নতুন বিষয় ঢুকেছে যে আগের থেকে পরিবর্তন করে যে প্রত্যেক দলকে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। তো প্রত্যেক দল যদি নিজস্ব প্রতীকে নির্বাচন করে সেক্ষেত্রে আসলে ফলাফলটা কী হবে? কারণ বাংলাদেশে সাধারণভাবে মানুষ তো প্রতীক চিনে ধানের শীষ, নৌকা, লাঙল আর দাঁড়িপাল্লা, আর কোথাও হয়তো হাত। সেই ক্ষেত্রে এই সিটগুলো আসলে এই যে বিএনপি যাদেরকে শরিক হিসেবে দিচ্ছে, তারা যত রাজনীতিতে বড় তারকাই হন না কেন ছোট দলের, এই সিটগুলো আসলে বিএনপি পাবে কিনা, বা জামাতের ক্ষেত্রে কী হবে, আমি সেটা একটু আপনার কাছ থেকে বুঝছি। আমার কাছে যেটি মনে হয়, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে কিন্তু ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে বেশি মানে এটারে কি বলে ভয়াবহ হবে। কারণ হচ্ছে ধানের শীষ আসলে একটা পপুলার প্রতীক। এখন ধানের শীষের প্রতীক ছাড়াই যখন একজন বিএনপির সঙ্গে জোট হয়ে কেউ নির্বাচন করবে, অপরদিকে বিএনপির কোনো শক্তিশালী ক্যান্ডিডেট যদি ওই আসনে ইলেকশন করে স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে, এবং ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের কিন্তু উইন করার একটা সম্ভাবনা থেকে যাবে, বা তার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট থাকলো না। মানুষ তো মার্কায় খোঁজে, আমাদের দেশে তো মানুষের মানে লিটারেসি লেভেল যা, তাতে মার্কায় খোঁজে, তার পরিচিত মার্কায় হয়তো অনেক সময় ভোট দেয়। ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি। এবং আপনার এইটা কিন্তু, তবে আমি যেটা শুনেছি জিল্লু ভাই, যে বিএনপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মনে হয় এরকম একটা আবেদন করা হয়েছে, এবং ওটা মনে হয় একটা কনসিডারেশনের মধ্যে আছে। আমি জানি না শেষ পর্যন্ত কী হবে, তবে এইটা কিন্তু এইরকম একটা ঘটনা ঘটবে আর কি, যে মার্কার কারণেই
ওই জোটবদ্ধ ইলেকশন করা সেই জায়গায় হয়তো প্রত্যাশিত ফলাফল হয়তো হবে না। মিস্টার শানুল কবির শাহীন, এখন যেটা বলছেন যে যারা ইলেকশন করে আশরাফুদ্দিন নিজামের কথা বললেন, সে একজন এলাকায় খুবই জনপ্রিয় ব্যক্তি, খুবই জনপ্রিয় ব্যক্তি। এটা জোটের কারণে হয়তোবা এই আসনটা ছেড়ে দিতে হচ্ছে। এটা কিন্তু গত 18 সালে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম ভোটে, তখনও কিন্তু আশরাফুদ্দিন নিজামকে এইটা স্যাক্রিফাইস করতে হয়েছিল। 18 সালে কিন্তু আমিও মনোনয়ন পেয়েছিলাম, কিন্তু আমাকেও কিন্তু এই স্যাক্রিফাইস করতে হয়েছিল জোটের কারণে, ঠিক আছে। কিন্তু এখন আমরা যারা এখন মানে বলা যায় যে আমি ত্যাগী ঠিক না, ত্যাগীর কথা বলতেছি না, যারা আমাদের মানে এই অনেক মানে শ্রম আছে, মেধা আছে, অনেক কিছু আছে দীর্ঘদিন যাবৎ এখন এইখানে যদি মানে আমরা 60+ এখন, তো এখন এখানে যদি এই ধরনের পরপর 2বার যদি আমাদের স্যাক্রিফাইস করতে হয়, সেখানে কিন্তু আসলে একটা মানে নির্বাচনের ভিতরে জনপ্রিয়তা থাকা বা এটার ভিতরে একটা কিন্তু অন্যরকম এই সমস্ত ব্যাপারে, যেরকম ওইখানে যতটুকু নিজামের জায়গায় আছেন তাকে হয়তো অন্যভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে, টেকনোক্রেট পাবলিক নেই, কিন্তু এইগুলো তো কিন্তু যারা আমরা নেতৃত্ব দেই বা এলাকায় কাজ করি বা জনগণের সাথে থাকি, তখন কিন্তু জনগণের কাছে কিন্তু এই জিনিসটা খুব প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সো আমরা একেবারেই শেষে রাশেদুল ইসলাম ক্লোজিং রিমার্কস যা আলোচনা করলাম সেইটা ধরে অথবা এর বাইরেও যদি কিছু যোগ করতে চান। না, আমি যে আলোচনা যেটি করেছি এর মধ্যে থাকতে চাই জিলুবা, আমি বলবো যে আগামী দিনে আমরা নির্বাচনের একটা ট্রেনে উঠে গেছি এবং কোনোভাবে যে ট্রেনটি যেন মসৃণতার জন্য নষ্ট না হয়, আমরা চাই যে একটি ভালো, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং শুধু যেন সে ওই শক্তিশালী একটা দল ক্ষমতা আসলে এমন না, আমি চাই একটি ভাইব্রেন্ট একটি পার্লামেন্ট হয় এবং হচ্ছে একটি ভাইব্রেন্ট একটি এটার বিরোধী দল যেন থাকে, তাহলে আমরা একটি গণতন্ত্রের চর্চার মধ্যে থাকতে পারবো। মিস্টার শানুল হোসেন, আমরা দৃঢ় বিশ্বাস করি যে নির্বাচন সঠিক সময়ে হবে, এটা আমাদের বিশ্বাস। যে যতই হাঙ্কি পাঙ্কি করুক বা বলুক সেটার তোয়াক্কা সরকার করবে না, এবং সরকারের মতো চলবে এবং একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানে জনগণ যাতে তার ভোট যে মানে তার ইচ্ছা মতো প্রয়োগ করতে পারে, সেই পরিবেশটা সৃষ্টি হোক এবং সেই পরিবেশ সৃষ্টি করেই নির্বাচন হোক, সেটা আমাদের কাম্য। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এস এম রাশিদুল ইসলাম এবং মিস্টার শানুল কবির শাহীন, অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, নির্বাচনটা হোক আমরা সবাই চাই, আমার অতিথিরা তো জানি, এবং নির্বাচনটা হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। ফেব্রুয়ারিতে তো বটেই, পারলে তার আগে হলো আমার মনে হয় অনেকেই আপত্তি করবেন না। তবে কেমন নির্বাচন চাই? নিঃসন্দেহে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা চাই। দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাক সেটা চাই। সেটা বোধহয় একটু বেশি আশা করা হবে বর্তমান বাস্তবতায়। সেই নির্বাচন আমরা দেখতে পারবো না। কিন্তু নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ নির্বাচন আসলে আমরা করতে পারবো কি না। আর শান্তিপূর্ণ নির্বাচন যেখানে জানমালের ক্ষতি হবে না, অশান্ত একটা পরিস্থিতি তৈরি হবে না, সেরকম নির্বাচন আমরা করতে পারবো কিনা, সেটাই এখন সবার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা আশা করি যে বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার চেষ্টা করবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।